আগের দিনের হোম টাস্ক দিয়েছিলাম এবং বলেছিলাম যে আগের দিনের প্রিপোজিশনের নিয়মগুলো প্রত্যেকে পড়ে আসবে। ঠিক আছে, ক্লাসের শেষে পড়া ধরবো কিংবা ক্লাসের মাঝামাঝি সময়ও করে কিন্তু পড়া ধরতে পারি। প্রত্যেকে হয়তো পড়ে এসছো বাড়ি থেকে, প্রত্যেকে পড়ে এসছো তো বাড়ি থেকে? হ্যাঁ কি না? কোথায় ইন বসে, কোথায় অন বসে, কোথায় ইনটু বসে, কোথায় এম বসে, আমি সব দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, আমরা প্রত্যেকটা ক্ষেত্র দেখিয়ে দিয়েছি। তার জন্য কোনো কিছু ক্ষেত্র নেই। কিন্তু আমরা আমরা আজকে কি করব? আজকে আমরা নতুন কিছু পড়বো, যেটা হয়তো তোমরা জানো যে আমরা আজকে নতুন কিছু আলোচনা করব। তো কি কি হোম টাস্ক দেওয়া ছিল সেই হোম টাস্ক গুলো একটু অ্যান্সারটা করে দিই। বলো, যাকে জিজ্ঞাসা করবো সে বলবে। আই হ্যাভ প্রিফারেন্স দ্যাট ইংলিশ নভেলস। আমাকে একটা ইংলিশ নভেল, মানে ইংরাজি নভেলস লেখা প্রেফার করেছে, দান করেছে। সঠিক উত্তর কি হবে? টু অফ ইন ফর। সঠিক উত্তর কি হবে? হুম, ফর হবে। কারেক্ট। যে বলবে, যে উত্তরটা হবে তার সম্পর্কে বলবে, আমি যাকে জিজ্ঞাসা করব। ঠিক আছে, বলো পাপিয়া, বলো। পাপিয়া, শুনতে পাচ্ছ? প্রথমের প্রশ্নটা উত্তর কি হবে? প্রথমের প্রশ্নের উত্তরটা কি হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নেই। আ ফর। বলো ফরের নিয়ম বলো। খাতা, খাতাটা বন্ধ করে দাও, দিয়ে নিয়মগুলো বলতে শুরু করো। চলো 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 চলো, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি, সময় নেই। পারবে কি না তাও বলো, না পারলে তাও বলো। আগের দিন বলেছিলাম যে আমার পড়াগুলো পড়ে আসতে। কি বলেছিলাম, হ্যাঁ কি না? তাহলে আগের দিন তো বলেছিলাম যে আমার পড়াটা পড়ে আসতে। তো পড়ে তো পড়ে বলতেই তো বলছি। হুম। আর আর কি? শুধু একটাই? পরের সম্পর্কে একটাই বলেছিলাম? পরের সম্পর্কে একটাই বলেছিলাম? কি গতবারের ক্লাসটা করেছিলে? গতবারের পিডিএফটা দেখেছিলে? পড়োনি, বাড়িতে পড়োনি, ঠিক আছে? বাড়িতে পড়াশোনা করছো না কিন্তু কেউ।
শঙ্কর বলো, পরের কিছু রুলস বলো। তার- তারপর কাল, হ্যাঁ তারপর, তারপর কি কি আছে পরের রুলস? কি বলেছিলাম আগের দিনে? গন্তব্যস্থল বোঝালে ফর হয়, উপযুক্ততা বোঝালে ফর হয়, এগুলো সব লিখে দিয়েছিলাম। জন্য অর্থে বোঝালে ফর হয়, কারোর হয়ে কথা বললে ফর হয়, আকর্ষণ বিকর্ষণ, তারপরে মনে হচ্ছে শ্রদ্ধা অশ্রদ্ধা, ঘৃণা ভয়, এগুলো থাকলে ফর হয়। একাধিক নিয়ম, মানে একাধিক সূত্র কিন্তু আগের দিন কিন্তু বলে দিয়েছিলাম। পড়ে কিন্তু তোমরা কেউ আসোনি। নেক্সট দিন থেকে একটা কাজ করব, লেখা আছে, লেখা আছে, আগের দিন লিখে দিয়েছি। এখানে আকর্ষণ বিকর্ষণ আকুলতা শ্রদ্ধা অশ্রদ্ধা ঘৃণা, এগুলো বোঝালে ফল হয়। তাহলে কি বললাম? আকর্ষণ বিকর্ষণ আকুলতা শ্রদ্ধা অশ্রদ্ধা ঘৃণা, এগুলো বোঝালে কিন্তু কি হয়? ফর হয়। ওকে, নেক্সট, আই এম অনলি স্লাইটলি অ্যাকুরেট অ্যাকুয়েন্টেড, সরি, ড্যাশ হিম। মামুনি বলো, আই এম অনলি স্লাইটলি অ্যাকুয়েন্টেড ড্যাশ হিম। আমি হঠাৎ করেছিলাম তার গুণাগত মান দেখে, মানে তার গুণগত সমৃদ্ধির জন্য বা তার গুণগত সমৃদ্ধির জন্য আমি কিন্তু কি হয়ে পড়েছিলাম, স্লাইটলি কথাটি মানে হচ্ছে, বলে না যে উদ্বুদ্ধ হওয়া বা আকর্ষণীয় হওয়া, হ্যাঁ দুটোই মানে হয়। তো সেটা হয়ে পড়েছিলাম। তো এটার সঠিক উত্তর কি হবে? পর হবে। দেখো, ফর হিম, ফর হিম মানে কি? তার জন্য। কিন্তু এখানে তার বলে কিছু আছে, আমি আমার কোনো বক্তব্যের ক্ষেত্রে তার দেওয়া বক্তব্যে আমি উদ্বুদ্ধ হয়ে পড়েছিলাম, তাই না? তাহলে এখানে ফর কি করে হবে? ফর এখানে উইথ বসবে, উইথ। ঠিক আছে, এখানে কি হবে? উইথ। কেন উইথ বসলো? কারণ এখানে দেখো অনলি আছে, অনলি। আর ফর যখন হবে না তখন শুধুমাত্র এই ফরের নিয়মে শুধুমাত্র আছে, আমরা কোথাও বললাম উপযুক্ততা বোঝাতে, কারোর জন্য কথা বলার জন্য, আকর্ষণ বিকর্ষণ, কিন্তু এখানে বলছে অনলি, মানে আমি আমার জন্যই, নিজের গুণের জন্য তার উদ্বোধনে কিন্তু আকর্ষণীয় হয়ে পড়লাম। তাহলে এটা কার? আমার গুণাগুণের মধ্যেই সেটা উইথ, তাই তো লিখে না উইথ। তাহলে উইথ এর নিয়মগুলো খাতাতে লিখে দিয়েছি, কারির মনে থাকলে বলো কোথায় কোথায় বসে। রাইট। তারপরে সহানুভূতি, তাই না?
বসে তাহলে দেখো এখানে, এখানের মধ্যে নিশ্চয়ই কিছু আছে। এখানে এই বাক্যটা কি বোঝাচ্ছে? কারোর প্রতি রাগান্বিত বোঝাচ্ছে, না খুশি অখুশি, না ধৈর্যশীল, না সহানুভূতিশীল, না সন্তুষ্ট অসন্তুষ্ট, কোনটা বোঝাচ্ছে? সহানুভূতিশীল বোঝাচ্ছে, তাই না? স্লাইটলি, এই কথাটা মানে মানে কি আনন্দ, উচ্ছ্বাস, আবেগ। আচ্ছা শঙ্কর, মাইকটা অফ করো। আওয়ার ওয়ার্কস মাস্ট বি কনসিস্ট ড্যাশ আওয়ার প্ল্যান। আমাদের কাজগুলো অবশ্যই করা উচিত আমাদের পরিকল্পনা অনুযায়ী। টু বাই ফর উইথ, সঠিক উত্তর কি হবে? হুম, সঠিক উত্তর কি হবে? আওয়ার ওয়ার্কস মানে আমাদের কাজগুলি মাস্ট বি অবশ্যই কনসিস্ট সংযত করা উচিত আমাদের পরিকল্পনা মানে হচ্ছে আমাদের পরিকল্পনা অনুযায়ী আমাদের কাজকে অবশ্যই সংযুক্ত করা উচিত। সঠিক উত্তর কি হবে? বলে দাও। সঠিক উত্তর হয়ে যাবে কি, ভেবেচিন্তে কিন্তু বলো। বলে দিলাম যে কোনো একটা হয়ে গেল এটা কিন্তু নয়। আমাদের পরিকল্পনা অনুযায়ী আমাদের কাজগুলো অবশ্যই সংযুক্ত হওয়া উচিত। সংযুক্ত বলছি। এর মধ্যে এমন কোন অপশন আছে যে সংযুক্ত জোড়া এরকম বোঝাচ্ছে? সংযুক্ত বোঝাচ্ছে মানে তা না, মানে জোর বোঝাচ্ছে না, মানে কাজটাকে আমরা করব ভেবেছি এবং গতানুগতিক ভাবে সেটাকে বজায় রাখবো। একটা নিয়ম একটু আগেই বললাম, এরকম একটা উদাহরণ এখনই আমরা পড়লাম। কি হবে সঠিক উত্তর? উইথ। এখানে সুইপ লাইট বন্ধ করে দে। এখানে সুইপ লাইট বন্ধ করে দে রে। কি লিখলাম? উইথ। জেমস ইজ অ্যাডিকেট ড্যাশ গ্যামলিং। সঠিক উত্তর কি হবে? অফ, ফর, টু, অন। মানে বোঝো ভালো করে। জেমস ইজ অ্যাডিকেটেড গ্যামলিং। জেম খেলার প্রতি অত্যন্ত আবেগাভূতি ছিল। এডিকেটেড কথাটি মনে হচ্ছে যে আবেগানুভূতি। গ্যাম্বলিং মানে কোন একটা হয়তো প্রদর্শনী বলতে পারো এক কথায়। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? বলো বলো বলো। কই গো, পড়াশোনা করোনি নাকি? কি হ্যাঁ কি না, পারবে না পারবে না?
James is addicted dash gambling off for to on. অ্যাডিক্টেড কথাটি মানে হচ্ছে আবেগানুভূতি, আর গ্যাম্বলিং কথাটি মানে হচ্ছে প্রদর্শনী। মানে জেমস প্রদর্শনীর প্রতি আবেগানুভূতি ছিল। প্রদর্শনী মানে আমরা বুঝি যে কোনো হয়তো মানে শিক্ষা গতি দিক থেকে কোনো একটা শিক্ষামূলক মানে প্রজেক্ট, তাই না? কোনো কিছু কৃষকদের ক্ষেত্রে কোনো একটা নতুন কিছু তৈরি করার মানে একটা প্রজেক্ট, যেমন প্রদর্শনী ক্ষেত্রে আমরা দেখতে পাই যে নতুন নতুন হাতের কাজ। তো সেই কাজটার প্রতি জেমস খুব আবেগানুভূতি ছিল। তো এই সঠিক উত্তর কি হবে? অফ, ফর, টু, অন। ফর, ফর, ফর কথাটি হচ্ছে জেমস অ্যাডিক্টেড, সঠিক উত্তর হচ্ছে ফর। Sometimes we cannot cope. There's so many difficulties. In, to, for, with. কিছু কিছু সময়ে আমাদের অনেক কঠিন কাজ করার প্রতি কোনো আগ্রহ বুদ্ধি ছিল না। কোপ কথাটির অর্থ হচ্ছে কি? কাজের কোপ, সুযোগ। তাহলে এখানে মানেটা কি বলতে যে কিছু কিছু সময়ের ক্ষেত্রে আমাদের অনেক কঠিন কাজগুলোর করার সুযোগ পেতাম না। ইন, টু, ফর, উইথ। ইন, টু, ফর, উইথ মানেটা কি বুঝলাম? যে টু, বাকিরা সঠিক উত্তর কি হবে? টু কখন বসে? টু কখন বসে বলো তো? না, গতি বোঝালে টু বসে। এখানে কি গতির কিছু বলেছে? হ্যাঁ, সময় ক্ষেত্রে টু বসে ঠিক, কিন্তু এখানে কি বলছে? সময়ের কি কোনো এখানে তো ওভারফুল বোঝায়নি। কিছু কিছু সামটাইমস মানে কি? সামটাইমস, সামটাইমস তোমার কথাটি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কঠিন কাজগুলো করার জন্য সেই সুযোগ হয়তো আমরা পেতাম না। তাহলে এখানে কি বোঝাচ্ছে? বাক্যটা কি বোঝাচ্ছে? বাক্যটা দেখো, ভালোভাবে দেখো। এটা লজ্জা বোঝাচ্ছে, না আছে এমন অর্থে বোঝাচ্ছে, না সঙ্গে বোঝাচ্ছে, না হেতু অর্থে বোঝাচ্ছে, না আনন্দ ভয় বোঝাচ্ছে, না ভয় বোঝাচ্ছে? দেখো এই বাক্যটা একটা হেতু অর্থ বোঝাচ্ছে না? হেতু মানে কি?
হেতু মনে হচ্ছে ধরো তুমি একটা কাজ পারবে, কিন্তু সেই কাজটা কিন্তু তোমার পক্ষে কিন্তু এলো না, কোনো একটা কারণের ক্ষেত্রে সেই কাজটা ঘুরে গেল কিংবা তোমার ভাগ্যে হলো না। সেরকম এই বাক্যটাও বোঝাচ্ছে যে বেশিরভাগ সময়ের ক্ষেত্রে আমাদের কঠিন কাজগুলো, মানে ওই যে কঠিন কাজ, হয়তো কিছু হয়তো কঠিন কাজ ছিল তাদের করার জন্য, হয়তো সেই সুযোগটা আমরা পেলাম না। তাহলে এটা কি বোঝাচ্ছে? এটা একটা কেমন বোঝাচ্ছে না, একটা আবেগ, মানে হতাশা বোঝাচ্ছে বাক্যটা, মনে হচ্ছে হতাশা, হেতু, আবেগ, এগুলো বোঝালে কি হয়, বাক্যটা কিন্তু ভালোভাবে পরীক্ষার সময় পড়তে হবে। প্রিপোজিশন পড়তে গেলে দুটো জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে নিয়মগুলো মনে রাখতে হবে, কোন নিয়মে কি বসবে, আর একটা হচ্ছে বাক্যের মানেটা ভালো করে জানতে হবে, মিনিংটা তোমরা বুঝতে পারবে যে কোন মিনিংটা কি বোঝাতে চাইছে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে উইথ, অপশন ডি। দিস ডিসপেন্সড ড্যাশ ইজ সার্ভিসেস। তারা তার কাজটাকে বাতিল করলো। ডিসপেন্সড কথাটির অর্থ হচ্ছে বাতিল করা বা ডিসপায়ার্ড। সঠিক উত্তর কি হবে? দে ডিসপেন্সড হিজ সার্ভিসেস। দে ডিসপেন্সড হিজ সার্ভিসেস, তারা তার কাজটাকে বাতিল করে দিল। তাহলে বাতিল করে দিল মানে তার মনের মধ্যে একটা কি ঢুকে গেল বলতো, তারা তার কাজটাকে, তারা বলতে গেলে এখানে অনেকজনই আছে হয়তো, তাই না? তাহলে এখানে কোনো কাজকে করতে করতে তোমাকে যদি ছাড়িয়ে দেওয়া হয়, তাহলে সেটা কি বোঝায়, মনের মধ্যে সেটা কি মনে হয়, সেটা আবেগ মনে হয়, না বিষণ্ণ মনে হয়, না কারোর প্রতি রাগান্বিত মনে হয়, না অখুশি হয়, না ধৈর্যশীল হয়, সবই হয়তো বোঝাচ্ছে মনে হয়। এই লাইনের মধ্যে যে কোনো একটা পাচ্ছি, হয় তুমি অখুশি হবে, তুমি নয় তোমরা অখুশি হবে, মানে মনের মধ্যে কোনো আনন্দ আসবে না, তারপরে কারোর প্রতি রাগান্বিত হবে যে তার জন্য মনে হয় কাজটা আমাদের চলে গেল। তাহলে এরকম অর্থ বোঝালে কি হয়, আমরা একটু আগেই কিন্তু একটাকে নিয়ে উদাহরণ আলোচনা করছি, সেটা হবে উইথ। দেখো উইথ এর কত কত ক্ষেত্রে ব্যবহৃত জিনিস দেখো, উই আর নট ইমুই ড্যাশ এনি অ্যাটাক অফ এনিমি। আমাদের সৈন্য শিবিরে কোনো শত্রু সহজে আক্রমণ করতে পারিনি। আমাদের সৈন্য শিবিরে কোনো শত্রু সহজে, অ্যাটাক কথাটির মানে হচ্ছে আক্রমণ করতে পারেনি। তাহলে সঠিক উত্তর কি হবে? ফ্রম, ইন, অন, উইথ। বলো, এটা নিশ্চয়ই কিছু বোঝাচ্ছে না, মানে এরকম হেতু বোঝাচ্ছে না, আবেগও বোঝাচ্ছে না, খুশি ও অখুশি কারোর প্রতি বোঝাচ্ছে না, তাহলে উইথ হবে না, অন হবে। অন বোঝাচ্ছে বাক্যটার মধ্যে, অনটা হবেই না, ওখানে অনের মতো তো কোনো কিছুই নেই এখানে, তাহলে অনটাকে বাদ দিয়ে দিলাম। ইন হবে, ইন যদি হতো তাহলে নিশ্চয়ই সৈন্যরা আক্রমণ করে নিত, তাই না? সৈন্য শিবিরে নিশ্চয়ই শত্রুরা আক্রমণ করতো, তাহলে সৈন্য শিবিরে ঢুকতো তবেই তো আক্রমণ করতে পারতো, তাহলে ভেতরে ঢোকা বোঝালে সেক্ষেত্রে ইন বসে। থেকে, প্রতি, এক্ষেত্রে ইন। তাহলে বাকি কি পড়ে থাকলো? বাকি পড়ে থাকলো ফ্রম, মানে সৈন্য শিবিরের থেকে কোনো শত্রুরা আক্রমণ করতে পারেনি। তাহলে এখানে কি হবে? উই আর নট ইমিউনি ফ্রম এনি অ্যাটাক অফ দ্য এনিমি।
তাহলে ফ্রম, FROM। বোঝা গেল? এটা বুঝতে পেরেছো? হুম। না দেখো, এটা অফ কেন হলো না, কারণ ওই যে ডিসপেন্স বলেছে যে, ধরো তুমি একটা কোনো জায়গায় ধরো কাজ করছো, উদাহরণ হিসাবে আমি তুলে ধরলাম যে হয়তো তোমাদেরকে কেউ একজন বললো যে না, এই কাজটা 6 মাস পর বাতিল হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে তুমি খুশি হবে না অখুশি হবে, না রাগান্বিত হবে কারোর প্রতি, কোনটা? তিনটি হবে। কারোর প্রতি রেগে যাবে, অখুশি হবে, তাই না? তোমার ধৈর্য হারিয়ে যাবে। এক্ষেত্রে কি বলেছিলাম, উদাহরণে উইথের সঙ্গ প্রসঙ্গ নিয়ে এসেছিলাম। তখন কিছু বলো বলো। তখন উইথ হবে। আর অফ কখন বসবে? এই একই অর্থ যদি বাতিল না হয়, হয়তো কাজটা কিছু মাস পর আবার শুরু হবে। ভালো করে বোঝার চেষ্টা করো অফ এবং উইথের মধ্যে যে পার্থক্যটা। যদি কাজটা একেবারেই যদি বন্ধ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে উইথ বসবে। আর কাজটা যদি চলতে চলতে যদি বলে দেয় না যে তোমাদের এই 3 মাস এখন কাজটা ছুটি থাকবে, মানে হবে না, হয়তো প্রজেক্টটা আবার 3 মাস পর শুরু হবে, তখন সেক্ষেত্রে কি বসবে? তখন সেক্ষেত্রে বসবে অফ। অনের তো কোনো প্রশ্ন নেই, ফরের তো কোনো প্রশ্নই নেই। তাহলে উইথ আর অফ দুটোর মধ্যে তখন কনফিউজ থাকবে না, তখন তোমরা কিন্তু সেই জায়গাটাকে সিলেক্ট করবে। আর পরীক্ষার সময় প্রিপোজিশন করবে দুটো পদ্ধতি থেকে, একটা হচ্ছে প্রথমে মিনিংটা করে নেবে, তারপরে অপশনগুলো এলিমিনেট করবে যে কোন অপশনটা বাদ যাবে, মানে হবে কোনটা সেটা ভাববে না, যে কোনটা প্রথমে বাদ দিতে পারি আমি। যেমন ধরো এই প্রশ্নটার মধ্যে তোমরা বলো যে প্রশ্নটার মধ্যে মানে কোনটা কোনটা প্রথমেই বাদ যাবে। নিশ্চয়ই অনটাকে তুমি প্রথমেই বাদ দেবে, তাহলে অনটা নিচে এরকম ক্যাচ করে চিহ্ন দিয়ে দেবে, মানে রুলেই করবে হয়তো। তারপরে ফর, কাউরির জন্য কি কাজটা বাতিল হয়ে যাচ্ছে? ফর কথাটার মানে কি বোঝায়? জন্য বোঝায়। তাহলে এই ফরটাও হচ্ছে না, তাহলে আমাকে দুটো কনফিউজ লাগছে, একটা হচ্ছে অফ আর একটা হচ্ছে উইথ। তাহলে অফের রুলস কি ছিল? যদি কোনো কাজ দীর্ঘ সময়ের জন্য আটকে থাকে, আবার পরবর্তী ক্ষেত্রে হবে বোঝায়, তখন বোঝায় অফ। আর উইথ মানে কি? যখন কাজটা একেবারেই শেষ হয়ে যায়। তাহলে এখানে ডিসপেন্সড বলেছে, অর্থাৎ এক্সপায়ার্ড, বাতিল। তাহলে এক্ষেত্রে কি বললাম? উইথ। বোঝা গিয়েছে? হ্যাঁ, তবে একটা কথা, প্রিপোজিশনের নিয়মগুলো বাড়িতে ভালো করে পড়বে। আর যে উদাহরণগুলো দিয়েছি সেই উদাহরণগুলো খাতাতে লিখে নিয়ে আবার প্র্যাকটিস করবে, তারপর আমি প্র্যাকটিস সেট করে দেবো। তার প্রিপোজিশন আমাদের ইংলিশে কমপ্লিট হয়ে গেল। আর্টিকেল করালাম না, কারণ আর্টিকেল প্রত্যেকেই তোমরা পারবে যে ভায়োলের আগে এন, দি, তিনটের মধ্যে কোনটা বসবে? এন বসবে। যদি উচ্চারণটা ভায়োলের মতো হয়, যদি বাক্যের প্রথমে অংশ যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় অর্থাৎ উচ্চারণ ভায়োল, সেক্ষেত্রে কি বসবে? সেক্ষেত্রে এ বসবে। আর দি বসে আমরা প্রত্যেকেই জানি যে পৃথিবীর একটি মাত্র কোনো বস্তু থাকলে, অর্থাৎ সেটা যেন একটাই, তখন সেক্ষেত্রে দি বসবে। তো এই কনসেপ্টটা হয়তো আমাদের সবারই আছে, সেই জন্য আর্টিকেলটা দিলাম না, মানে বোঝালাম না। প্রিপোজিশনটা কিন্তু পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো আজকে নেক্সট যে গ্রামারের পার্টটা শুরু করব, সেই গ্রামারের পার্টটা হচ্ছে টেন্স। আগের দিন বলেছিলাম যে আমরা আজকে টেন্স আমরা বোঝাবো। তো তোমরা কিন্তু প্রত্যেকে খাতাতে বড় করে লিখে নাও, আজকে যেটা আমরা করাবো সেটা হচ্ছে টেন্স। এই টেন্স থেকে কিন্তু প্যাসেজ থেকে পুরো প্রশ্ন দেয়, যে বাক্যটা কোন ক্রিয়ায় কোন কালে ঘটনাটা ঘটেছে সেটা আলোচনা করো। বা টেন্স ভালোভাবে বুঝলে এখান থেকে ভয়েস চেঞ্জ করাতে পারবো, এখান থেকে তোমাদেরকে ন্যারেশন চেঞ্জ করাতে পারবো, এখান থেকে ওয়ার্ড গঠন, সিম্পল, কমপ্লেক্স, মানে সবগুলোই, হয়তো যতগুলো আমাদের ইংলিশ পার্টের গ্রামার গুলো আছে, টেন্সটা ভালো করে জেনে নিলে প্রত্যেকে কিন্তু আমরা করে নিতে পারবো।
প্রথমেই যেটা আমি আজকে শুরু করব সেটা হচ্ছে টেন্স, TENSE। আজকে ডেট কত, ফার্স্টে এখানে লিখে দিচ্ছি ডেট। আজকে ডেট হচ্ছে 13/08/2024। ইংলিশের ক্লাস, CLASS ক্লাস। আজকে ক্লাসটা কত নম্বরে, 5 না 6? 6 নম্বর না, 6 নম্বর। ঠিক আছে, এটা কিন্তু আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু। তাহলে বলো টেন্স বলতে আমরা কি বুঝি? টেন্স কি? কি বলতে পারে? বা যেটাকে আমরা বলছি, পাশে লিখে নাও কাল, কয়াকাল লোকাল। তাহলে লেখো, খাতাতে ভালো করে লিখে নাও টেন্স, TENSE। কাকে বলি আমরা? কোনো কার্য সংগঠিত হওয়ার সময়কে। তাহলে কোনো কার্য সংঘটিত সংঘটিত হওয়ার সময়কে, কোনো কার্য সংঘটিত হওয়ার সময়কে কি বলি? টেন্স বলি। টেন্স বা কাল বলি। অর্থাৎ তুমি এখন ক্লাস করছো, তাহলে ক্লাসটা তোমার এই সময়ে সংগঠিত হচ্ছে। তুমি বই পড়ছো, তাহলে তুমি ওই টাইমের মধ্যে বইটা তুমি পড়ছো। মানে আমরা কোনো সময়ে যখন একটা নির্দিষ্ট কোনো কাজ করে থাকি এবং সেই কাজটা ওই সময়ে ঘটছে, এই অর্থ বোঝাতে কিন্তু আমরা টেন্স ব্যবহার করব। অর্থাৎ এখানে হেডিং চেঞ্জ করে লেখো ইংরেজি ভাষা শেখা ও লেখার ক্ষেত্রে, শেখা ও লেখার ক্ষেত্রে, কি বললাম? ইংরাজি ভাষা শেখা ও লেখার ক্ষেত্রে টেন্সের টেন্সের গুরুত্ব অপরিসীম। অর্থাৎ তুমি যখন কোনো ইংরাজি ভাষা শিখবে এবং লিখবে, তোমার যদি টেন্সের কোনো ধারণা না থাকে, তাহলে কিন্তু তুমি সেই কোনো শব্দ শিখতেও পারবে না এবং লিখতেও পারবে না। এটা তাই বোঝাচ্ছে। তাই তাই টেন্সকে ইংরাজি ভাষার তাই টেন্সকে ইংরাজি ইংরাজি ভাষার কি বলা হয়? এটাকে একটু আন্ডারলাইন করে নেবে প্রত্যেকে। এটা হচ্ছে সোল অফ, SOUL, সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। মানে ইংরাজি ভাষার আত্মা বলা হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, LANGUAGE। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে যদি বলে যে ইংরাজি ভাষার আত্মা বলা হয় কাকে, মানে আত্মা মানে আমরা জানি যে একটা অবিনশ্বর কি বস্তু, যার কোনো মানে মৃত্যু নেই,
তাই না? মানে সেরকম টেন্সটা হচ্ছে ইংরাজি ভাষায় একটা আত্মা, যার কোনো মরণ নেই। অর্থাৎ সে কিন্তু সবসময় ইংরাজিকে আত্মা মতো সে কাজ করবে। এই জন্যই এটাকে আমরা বলি ইংরাজি ভাষার কি আত্মা। বলো, এটা বুঝতে পেরেছো? যেটুকু লেখালাম সবাই লিখে নিয়েছো তো? সরি, লেখা হয়ে গিয়েছে? বেশ, তাহলে এটাকে আমি একটুকু করে নিচ্ছি, চেঞ্জ করছি। দেখো, টেন্স প্রধানত তিন প্রকার। তাহলে টেন্স প্রধানত ক প্রকার? তিন প্রকার। তাহলে টেন্স প্রধানত তিন প্রকার। কি কি প্রত্যেকেই জানি নাকি স্যার? আমরা সবাই জানি আমরা টেন্স ক প্রকার? তিন প্রকার নাকি? হ্যাঁ, আমরা সবাই জানি। এটা নতুন করে জিজ্ঞাসা কেন করছেন? বেশ, তাহলে এটা তোমাদেরকে আর জিজ্ঞাসা করলাম না, এটা আমি লিখে দিচ্ছি। তিন প্রকার, আমিও জানি এটা তিন প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তারপরে কি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের পাশেও লিখে দিলাম বর্তমান কাল, বর্তমান কাল। তো এক একটা করে আমরা বলি আর এক একটা করে উদাহরণ দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল বলতে কি বোঝো বলো? একটা উদাহরণ, যেমন তোমরা এখনই ইংলিশ ক্লাস করছো, তাহলে এটাও একটা প্রেজেন্ট টেন্সের উদাহরণ। কি হ্যাঁ, কি সত্যি তো? তাহলে এখানে ভাষাতে কি করে লিখবো? কোনো কি কাজ, তাই তো? কোনো কাজ বর্তমানে হয়, কোনো কাজ বর্তমানে হয় বা হচ্ছে, হয় বা হচ্ছে, দুটোই বোঝায়। এরূপ বোঝালে, এরূপ বোঝালে, এরূপ বোঝালে কি বোঝায়? প্রেজেন্ট টেন্স হয়, তাই তো? এরূপ বোঝালে প্রেজেন্ট টেন্স হয়। তো একটা উদাহরণ, তাহলে যদি আমরা একটা উদাহরণ দেখি, তাহলে সেই উদাহরণটা আমরা কি করব? তাহলে একটা উদাহরণ লিখতে পারি। তাহলে একটা উদাহরণ লিখি, আমি স্কুলে যাই। তাহলে আমি স্কুলে যাই, ট্রান্সলেশন করলে কি হবে বলো? আই স্কুল। তাহলে আমি স্কুলে যাচ্ছি বা স্কুলে যাই, তাহলে এটা বর্তমান সময়ই ঘটছে। তারপর একটা উদাহরণ, এখানে যেমন আমি দুটো উদাহরণ দিয়েছি, সেরকম আরেকটা উদাহরণ যেমন দিচ্ছি, যেমন আমি স্কুলে যাচ্ছি, তাই তো? যাই বা যাচ্ছি দুটোই বোঝায়। তাহলে এক্ষেত্রে আমি কি বসাবো? সেই সেন্টেন্সটাকে চেঞ্জ করে আমি সেই সেন্টেন্সটা কি করব বলো? তাহলে এখানে নিশ্চয়ই একটা বিভাগ বসাতে হবে, তাই তো? বিভাগ মানে আমরা তোমাদেরকে পড়াইনি এম ইজ আর। তাহলে আয়ের পরে কি বসে? আয়ের পরে বিভাগ বসে। তাহলে আই এম যাচ্ছি বলছে, যাই মানে যদি গো হয়, তাহলে যাচ্ছি মানে কোন টেন্স? বর্তমান কাল, তাই না? যাচ্ছি তার মানে আমি যে, মানে স্কুলে যাওয়ার পথে, মাঝ রাস্তাতে। তাহলে আই এম গোয়িং টু স্কুল। তাহলে এখানের মধ্যে কোন কোন দুটো বিষয় চেঞ্জ হলো? গোটা হয়ে গেল গোয়িং। কেন? কারণ এখানে যাই, এখানে যাচ্ছি, মানে যাই মানে যাইনি, প্রস্তুতি
নিচ্ছি স্কুলে যাওয়ার জন্য। আর এম কেন বসালাম, কারণ একটা বিভাব যোগ হয়। কারণ যখনই কোনো কাজ আমি সঙ্গে সঙ্গে করছি, খাচ্ছি, যাচ্ছি, পড়ছি, এইগুলো বোঝাতে দ্বারা দিয়া ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমাকে এম নাহলে ইস নাহলে আর আমরা বসাবো, সেটা বাক্যের ক্ষেত্রে, তাই না? উই এর পর নিশ্চয়ই আমরা এম বসাবো না, তাহলে উই এর পর আমরা কি বসাবো? আর বসাবো। হি এর পর কি বসাবো? হি এম কখনো হয়? সে স্কুলে যাচ্ছে, তাহলে আমাদের এটাকে সেন্টেন্সে লিখলে কি লিখতে হবে? হি ইজ গোয়িং টু স্কুল। আমরা স্কুলে যাচ্ছি, তখন আমি বলবো যে উই এম গোয়িং টু স্কুল। মানে বাক্যের সামঞ্জস্যতা অনুযায়ী তোমার কিন্তু বিভাগটাকে দেখতে হবে। যেমন উই এর পর সবসময় আর বসে, তারপরে কোথায় কোথায় আর বসে? দে এর পর আর বসে, ইউ এর পর আর বসে। আই এম কখন বসে? আই এর পর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এম বসে। কেন? আই মানে আমি একা, একা বোঝাচ্ছে, তাহলে একা বোঝাচ্ছে মানে একটা সত্তাকে বোঝাচ্ছে, তাই সেক্ষেত্রে আমরা কি বসালাম? এক্ষেত্রে একটা বিভাগ যোগ করলাম, সেটা হচ্ছে এম, আর গোটাকে চেঞ্জ করে লিখলাম গোয়িং। তাহলে এই যে চেঞ্জ করলাম, এখান থেকে কিন্তু আমরা টেন্সটাকে কিন্তু ভালো করে আরো বুঝতে পারবো। বলে এটুকু কাউরি বুঝতে সুবিধা হয়েছে না কেউ বুঝতে পারোনি? বুঝেছো? লেখা হয়ে গেছে তো? এবার 2 নম্বর। 2 নম্বরে যেটা আছে সেটা কি, পাস্ট না ফিউচার? পাস্ট টেন্স, তাই না? পাস্ট টেন্স, TENSE, পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে আমরা জানি অতীতকাল। বলো অতীতকাল কাকে বলবো? এই সংজ্ঞা থেকেই বলো তোমরা। হ্যাঁ, পূর্বে ঘটে গেছে বা অতীতকালে সম্পন্ন হয়েছিল বা হচ্ছিল। এখান থেকেই বলা হবে যে কোনো কাজ অতীতকালে সম্পন্ন হয়েছিল বা হচ্ছিল, এরূপ বোঝালে অতীতকাল হয়, তাই না? আমি কিন্তু এটাকে চেঞ্জ করছি না, তাই লিখে নাও। কোনো কাজ, কোনো কাজ অতীতকালে, অতীতকালে হয়েছিল বা হচ্ছিল, এরূপ, এরূপ বুঝালে, এরূপ বুঝালে কি হয়? অতীতকাল হয়। এটা লিখছি না, এটা তোমরা লিখে নাও। তাহলে কোনো কাজ অতীতকালে হয়েছিল বা হচ্ছিল, এরূপ বোঝালে অতীতকাল হয়। তাহলে একটা উদাহরণ বলো তোমরা, অতীতকালে উদাহরণ এখান থেকেই বলো। এই এই উদাহরণটা থেকেই বলো, তাহলে এখান থেকেই তোমরা বুঝতে পারবে তাহলে কিভাবে আমরা চেঞ্জ করছি একটা কাজ থেকে একটা কাজে, তাহলে আমরা বুঝতে পারবো। যেমন এখানে আমি লিখেছি যে আমি স্কুলে যাই আর আমি স্কুলে যাচ্ছি, তাহলে এখান থেকে অতীতকালে কি উদাহরণ দেবো বলো? বাহ, সুন্দর। তাহলে লিখতে পারি আমি স্কুলে গিয়েছিলাম। তাহলে ইংলিশে কি লিখবো এটা? এটা ইংলিশে কি লিখবো বলো? এখান থেকে দেখে নাও। যেমন আমি স্কুলে যাই, যেমন আমি লিখলাম আই গো টু স্কুল, সেরকম আমি স্কুলে গিয়েছিলাম, তাহলে এখানে কিভাবে লিখবো বলো? তাহলে আমাদের সেই ফর্মগুলো, তাই না? go and done, তাই না? পাস্ট, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপেল, এরকম তোমাদেরকে হয়তো পড়ানো হয়নি, পড়াবো। গোটাকে চেঞ্জ করে দেবো, তাই না?
লিখতে পারি আই ওয়েন্ট, আই ওয়েন্ট টু স্কুল। তাহলে আমি দেখো এখানে শুধুমাত্র ভার্বটাকে চেঞ্জ করে দিলাম, তাই না? এখানে গোটা ছিল, তাহলে গো এর পরিবর্তে আমি অতীতকালে কি লিখলাম? ওয়েন্ট লিখলাম। বলো আরেকটা উদাহরণ কি লিখবো এখান থেকে? যেমন আমি স্কুলে যাচ্ছি, তাহলে এটা অতীতকালে উদাহরণে কি করে আসবে? তাহলে যাচ্ছি, তাহলে এখানে লিখতে পারি যে আমি স্কুলে, আমি স্কুলে যাচ্ছিটাকে অতীতকালে লিখলে কি হয়? লিখবো যাচ্ছিলাম, তাই না? আমি স্কুলে যাচ্ছিলাম মানে আমি, আমার কাজটা আগে হয়ে গিয়েছে, বিকেল 4টের সময় আমি বাড়ি ফিরছিলাম, সকাল 11টা বেজে 10 মিনিটে আমি স্কুলে যাচ্ছিলাম। তাহলে আমি কি সেই কাজটা কি এখন আর করছি, না আগে করে নিয়েছি? কোনটা? আগে আমি সেই কাজটাকে করে নিয়েছি, আমি স্কুলে চলে গিয়েছি, স্কুল আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আজকে যা স্কুল ডেট ছিল। তাহলে এটাকে যদি আমি ইংলিশে লিখতে চাই তাহলে কিভাবে লিখবো? তাহলে একটা বি ভার্ব বসাতে হবে, তাই না? আগে যেমন আমরা প্রেজেন্ট টেন্সে একটা বি ভার্ব বসালাম যে অ্যাম ইজ এয়ার, তাহলে এখানে নিশ্চয় আর অ্যাম বসবে না, বসবে? তাহলে এখানে কি বসবে? আগের পরে কি পাস্ট টেন্সে বি ভার্ব কি হয়? ওয়াস না ওয়ের? আগের পরে কি বসে? ওয়াস, তাই না? আই ওয়াজ, বলো গোয়িং, হ্যাঁ আই ওয়াজ গোয়িং টু স্কুল। তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারছো, এই যে টেন্সের একটা জিনিস কি লক্ষ্য করতে পারছো বলো তো? দেখো এখানে ভার্ব চেঞ্জ হচ্ছে, বিভার্ব চেঞ্জ হচ্ছে, এইগুলো কেন চেঞ্জ হচ্ছে? কালের নিয়ম অনুযায়ী, যখন যে সময় তখন সেই সময়ের মধ্যে আমাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে কি বলতে চাইছে, ইংলিশের টেন্সটা কি বলতে চাইছে। তাহলে তোমাদের এরকমই পরীক্ষায় প্রশ্ন 2022-এ 23-এ দিয়েছিল, প্যাসেজ থেকে প্রশ্ন তুলে দেবে, দিয়ে এখানে বলে দেবে যে এটা কোন টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এত সহজ তো দেবে না। ওখানে তখন ভাগগুলো দিয়ে দেবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার ইনডিফিনাইট টেন্স, কি এরকম পরীক্ষায় পড়েছিল তো ইংলিশে? চলো তাহলে পাস্ট টেন্স হয়ে গেল। এবার লাস্ট যে টেন্সের ভাগটা আমরা করবো সেটা কি? সেটা হচ্ছে কি বলো প্রত্যেকে? সেটা হচ্ছে ফিউচার টেন্স, তাই তো? ফিউচার, ফিউচার টেন্স, তাহলে ফিউচার টেন্স মানে আমরা জানি ভবিষ্যৎ কাল, ভবিষ্যৎ মানে পরে কি হবে সেটা কিন্তু আমরা ভাবনা চিন্তা করব। তাহলে কি লিখবো? সেই সংজ্ঞা থেকেই, একই রকম সংজ্ঞাটা আর চেঞ্জ করছি না, যেহেতু মনে রাখার জন্য তোমরা অবশ্যই সেগুলো হয়তো মনে রাখতে পারবে। বলো কোনো কাজ ভবিষ্যৎকালে করা বোঝালে, তাই না? বা সম্পন্ন হবে বা হতে থাকবে, লিখে নাও। তাহলে কোনো, কোনো কাজ, তাহলে কোনো কাজ ভবিষ্যৎ কালে সম্পন্ন হবে, মানে এখনো সম্পন্ন হয়নি, সম্পন্ন হবে, বা হতে থাকবে, মানে সম্পন্ন হবে কিংবা চালু হয়ে গিয়েছে বা হতে থাকবে, হতে থাকবে বুঝালে, হতে থাকবে বুঝালে, তখন তাকে আমরা কি বলবো বলো? ফিউচার টেন্স।
অর্থাৎ কোনো কাজ যখন তুমি ভবিষ্যতে করবে বা তুমি করতে থাকবে, তখন সেই কালকে আমরা বলবো ভবিষ্যৎ কাল। তাহলে এই উদাহরণ থেকে একটা ভবিষ্যৎকালের উদাহরণ আমরা বলতে পারি। যেমন আমি অতীতকালের উদাহরণ বললাম যে আমি স্কুলে গিয়েছিলাম। তাহলে এখানে ভবিষ্যৎকালের উদাহরণ কি দেবো বলো? আমি যাবো, হ্যাঁ এখনো যাইনি, এখনো প্রস্তুতি নিচ্ছি স্কুলে যাওয়ার জন্য। যেতেও পারি, না যেতেও পারি, কোনো গ্যারান্টি নেই। তাহলে এখানে লিখতে পারি যে আমি আমি স্কুলে যাব। তাহলে বলো এখানে আমরা তাহলে কি বিভাগ ইউজ করব? আর তো ওয়াজ ওয়্যার ব্যবহার করতে পারবো না। দুটোর মধ্যে একটা আমরা ব্যবহার করবো, তাহলে আয়ের পরে বসে, হ্যাঁ, আইসেল। হ্যাঁ টুম্পা কিছু বলছো? হ্যাঁ আইসেল। হ্যাঁ স্যাল কেন বসছে? কারণ আমি আগেই বললাম যে সেটা না অর্থের অনুযায়ী বসবে। আই আইসেলটা কেন বসলো? হ্যাঁ আয়ের পর স্যাল হয়, তারপরে হি। হ্যাঁ ঠিক। এগুলো কেন হয়? এগুলো অর্থের অনুযায়ী বসানো হয়। এটা নিয়ম বা অর্থ অনুযায়ী। হুম, উইল। হুম, ঠিক 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 বলে। তাহলে এখানে কি লিখবো? I shall go to school। আর একটা উদাহরণ কি লিখতে পারি? দুটো করে উদাহরণ আমরা প্রত্যেকেই দিয়েছি, হয়তো তোমরা জানো। তাহলে আমি স্কুলে যাব, তাহলে আরেকটা উদাহরণ কি দেবো বলো এই উদাহরণটা দেখে? বলো। আমি, আরে এই উদাহরণটা দুটো ভাবে তোমরা করছো না। আমি যেমন একটা উদাহরণ দিলাম না, আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে যাচ্ছিলাম, অতীতকালে যেমন উদাহরণ দিলাম, সেই রকম ওই উদাহরণটাকে নিয়ে তোমাকে দুটো ভাবে ভাবতে হবে। না, আমি স্কুলে যাবে, আমি আমি স্কুলে যাব, আচ্ছা যাবে হয়ে গেছে না, সরি 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 সরি, যাবে হয়ে গিয়েছে, ঠিক ঠিক। যাব হবে, হ্যাঁ যাবো। বলো আগে। তাহলে এখানে কি লিখবো? আমি স্কুলে যাবোটা চেঞ্জ করে নাও, মানে এখনো যাইনি, যেতে থাকবো। মাঝ রাস্তাতে আটকে যেতে পারি, কোনো গ্যারান্টি নেই। আমি স্কুলে যেতে থাকবো, তাহলে এখানে কি লিখবো? একটা বিভাগ বসাতে হবে, আগেই বললাম। তাহলে বলো আই থাকবো মানে আই শ্যাল বি, আই শ্যাল বি, তারপর গোয়িং পরিবর্তে কি হয়ে যাবে? গোয়িং টু স্কুল, আই শ্যাল বি গোয়িং টু। তিনটে প্রকার হয়ে গেল। আচ্ছা তোমরা মাইকটা বন্ধ করো, মাইকটা বন্ধ করে নাও। তাহলে আমাদের টেন্সের কিন্তু তিন প্রকারের ভাগ কিন্তু আমরা পড়ে নিলাম। বলো এটুকু মধ্যে কারোর অসুবিধা আছে? না নেই? বাকিদের কোনো প্রবলেম নেই তো? বাকিদের কোনো প্রবলেম নেই তো? বুঝতে পেরেছো? আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন,
বেশ, এটুকু প্রত্যেকে বুঝতে পেরেছো তাই তো? কাউরির কোনো মোটামুটি অসুবিধা নেই? এবার বলো, এই যে তিনটে টেন্স আমরা জানলাম, এই তিনটে টেন্সকে আমরা আবার কত ভাগে ভাগ করতে পারি? করে, এই যে তিনটে টেন্স আমরা পড়লাম, এই তিনটে টেন্সকে আমরা আবার কত ভাগে ভাগ করতে পারি? কারেক্ট, ইয়েস। প্রত্যেকটাকে আমরা আবার কত ভাগে ভাগ করতে পারি? 4 ভাগে ভাগ করতে পারি। তাহলে পরীক্ষার সময় তোমাদের কিন্তু এই 4টি ভাগ থেকে কিন্তু প্রশ্ন হবে, তাই তো? 3টে ভাগ থেকে প্রশ্ন হবে না, কারণ সেগুলো ক্লাস 3, 4, 5 এর বাচ্চারা জানে, করে দেবে পরীক্ষাতে পড়লে। কিন্তু এত সহজ কি প্রশ্ন হয় পরীক্ষায় কখনো? হয় না। তাহলে আমাদেরকে কিন্তু আরো ডিটেলস জানতে হবে। তাহলে আমরা সেইগুলো কিন্তু পড়বো, একটা করে পড়বো। তো আজকে সবটাই মনে হয় কমপ্লিট হবে না, এই টেন্সটাই মোটামুটি 2-3টে মনে হয় ক্লাস লাগবে, যদি ভালো করে যদি শিখতে চাও। আর যদি বলো যে স্যার ওপর থেকে বলে দেন, তাহলে আজকে কিন্তু আমি সব শিখিয়ে দেবো। কোনটা করবো? ঠিক, যাতে টেন্স নিয়ে শুধুমাত্র টেট পরীক্ষার জন্য না, যে কোনো কম্পিটিটিভ এক্সামে যেন টেন্স নিয়ে যাতে কোনো আর প্রশ্ন না হয়, এটুকু আমি তোমাদের কাছে আশাবাদী। আমি আমার কাছে টেন্সে যেমন নোট বানানো আছে, নোটটাও তোমরা পেয়ে যাবে। তো টেন্স সম্পর্কে আর কাউরির কিছু আজকের পর থেকে কোনো ভয় থাকবে না, কারণ ইংলিশের গ্রামারটা আমরা এমন ভাবে শুরু করছি যাতে আমরা শুধুমাত্র সব পরীক্ষার জন্য যাতে প্রিপারেবল হতে পারি। আর তোমরা যদি মনে করো যে স্যার আমাদের ইংলিশ গ্রামারের একদম ফুল পার্টটা শিখিয়ে দেন, কিভাবে রাইটিং লিখতে হয়, কিভাবে প্রেসি লিখতে হয়, কিভাবে স্টোরি লিখতে হয়, তো এই টেট ক্লাসে তো সম্ভব হবে না। আর টেটে তোমাদের এগুলো পড়েও না। তো সেইগুলো যদি কখনো আমার সময় হয়, তো তখন তোমরা আমাকে বলবে, আমি কিন্তু একটুকু সময় নিয়ে দেখিয়ে দেবো, সেটা পরের কথা। তো কিভাবে আমরা টেন্সটাকে একটু যাচাই করব, তো সেটুকু একটু দেখে নাও। দেখো, এবার আমরা টেন্সের প্রকারভেদগুলো পড়ব। দেখো, প্রধানত টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। দেখো, প্রত্যেকে লিখে নাও। প্রধানত প্রধানত টেন্সকে আবার 4 ভাগে, এটা প্রধানত না লিখে প্রতিটি লেখো তো, তাহলে সুবিধা হবে, তাহলে বুঝতেও তোমরা পারবে। প্রতিটি লেখো, প্রতিটি। প্রতিটি প্রতিটি টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, ভাগ করা হয়েছে। বলো সেই ভাগটা কিভাবে লিখবো, দেখে নাও, ছক করে নাও। প্রথমে ভাগটা কি আছে? প্রেজেন্ট টেন্স, তাই তো? PRESENTTENS, প্রেজেন্ট টেন্স। তাহলে এই প্রেজেন্ট টেন্সকে এরকম করে তোমরা ভাগ করে নাও। আমি যেমনটি করে দেখাচ্ছি এরকম করেই করবে, তাহলে সুবিধা হবে বুঝতে। আলাদা কালি ব্যবহার করছি, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমে হচ্ছে প্রেজেন্ট,
কি প্রেজেন্ট ইনডিফিনাইট, তাই তো? প্রেজেন্ট ইনডিফিনাইট, FINIT, প্রেজেন্ট ইনডিফিনাইট। তারপর প্রেজেন্ট ইনডিফিনাইটের পরে কি লিখবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস। বানান যদি ভুল থাকে বলবে, হ্যাঁ। প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর পারফেক্ট। এক সেকেন্ড দাঁড়া। এক সেকেন্ড ওয়েট করো। রাত্রে ক্লাস নিলে এরকম খুব সমস্যা হয়ে দাঁড়ায়। প্রেজেন্ট কি পারফেক্ট, PERFECT, আর একটা কি প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই তো? এবার বুদ্ধি করে আমি কি করেছি, তোমাদের যাতে একদম মনে থাকে, একদম পরীক্ষা পর্যন্ত নয়, সারা জীবন যেন মনে থাকে, পাশে আমি সেই টেন্সটার রূপগুলো লিখে নিচ্ছি। তাহলে আলাদা করে এটা আমাকে লিখতে হবে না, তাই তো? পাশে কি করব, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের রূপ কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রূপ কি, তাহলে তোমরা কিন্তু যে কোনো বাক্যে কিন্তু ব্যবহার করতে পারবে এবং বুঝতে পারবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের রূপ কি হবে, লিখে নাও একদম ছোট করে, ডু, তারপর কি বসবে, ডাস। এইগুলা কখন হবে, এটা হবে বাক্যে প্রয়োগ। ব্র্যাকেটে লিখে নাও এখানে, বা এখানে লিখে দিচ্ছি আমি, বাক্যে প্রয়োগ, ছোট করে লিখে দিলাম, তাহলে বুঝতে পারবে। তাহলে এই পার্টটা লিখলাম বাক্যে প্রয়োগ। বাক্যে যখন প্রয়োগ করা থাকবে তখন কোনো সেন্টেন্সের সাথে ডু না হলে ডাস থাকবে। তাহলে ডু না হলে যদি ডাস থাকে তাহলে তোমরা সেটা বুঝে নিতে পারবে যে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের উদাহরণ। কেমন? এটুকু কিন্তু আমি তোমাদেরকে এই নতুন ভাবে শেখাচ্ছি, জানি না হয়তো তোমরা এর আগে কখনো সেটা হয়তো দেখেছো কিনা, হয়তো তোমরা আলাদা আলাদা ভাবে মুখস্থ রেখেছো, কিন্তু আমি এই পার্টটা এখানেই চুকিয়ে দিতে চাইছি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর রূপ কেমন হবে বলো, এম, তারপরে ইজ, তারপর বলো আর, তো তার সাথে হতে পারে আইএনজি, ইজ বিং, আর বিং, তাই তো? এরকম থাকবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রূপ কেমন হবে, লিখে নাও, হ্যাভ না হলে হ্যাজ, তার সাথে কি থাকবে, V3। V3 মানে কি, ভার্বের থার্ড ফর্ম বা ভার্বের তৃতীয় রূপ। ভার্বের তৃতীয় রূপ মানে যেমন ধরো গো, গোয়ের দ্বিতীয় রূপ কি, পয়েন্ট, গোয়ের তৃতীয় রূপ কি, গান, রিড, রিড, তারপর হচ্ছে সিং, সং, স্যাং, এইগুলো হচ্ছে তৃতীয় রূপ। তাহলে এই তৃতীয় রূপটা কখন ব্যবহৃত হবে, যখন তুমি দেখবে যে কোনো বাক্যে হ্যাভ আছে না হলে হ্যাজ আছে, অর্থাৎ ভার্বের তৃতীয় রূপ সেই বাক্যে তুমি দেখতে পারবে, কখন, হ্যাভ হ্যাজ এর ক্ষেত্রে, তখন তুমি সেটা জেনে নেবে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট।
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি দেখে বুঝতে পারবো বাক্যে প্রয়োগের ক্ষেত্রে? হ্যাভ বিন আর একটা কি লিখলাম, হ্যাজ বিন। এটুকু প্রত্যেকে বুঝতে পেরেছো? লেখা হয়েছে? এটা প্রেজেন্ট টেন্সটা হয়ে গেল। তাহলে বলো তারপরে কি টেন্স আসবে? পাস্ট টেন্স। আলাদা আলাদা কালিতে করি। পাস্ট টেন্স, PAST, পাস্ট টেন্স, TENSE। এটাতেও কটা ভাগে ভাগ করবো আমরা? 4টি ভাগে ভাগ করবো। 1, 2, 3, 4। তাহলে পাস্ট টেন্সের একই রূপ, তাহলে এখানে লিখবো পাস্ট ইনডিফিনাইট তারপরে পাস্ট কন্টিনিউয়াস তারপরে বলো পাস্ট কন্টিনিউয়াস এর পরে কি করব? পাস্ট পারফেক্ট, তারপরে যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই রূপগুলাও লিখে নিচ্ছি পরপর, আলাদা কালিতে ব্যবহার করছি। পাস্ট ইনডিফিনাইটের বাক্যের রূপ কেমন হবে? আমি আমার মনে রাখার জন্য কিন্তু এগুলো করেছি, ঠিক আছে? ডিড, যদি কোনো বাক্যে ডিড দিয়ে যদি কোনো বাক্য থাকে, যেমন হচ্ছে ধরো আই ওয়েন্ট গো টু স্কুল, তখন তুমি সেটা জেনে যাবে সেটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্সের উদাহরণ। আমরা উদাহরণগুলো পড়বো। তারপরে বলো ওয়াজ ওয়ের প্লাস আইএনজি। পাস্ট পারফেক্টে কি? পাস্ট পারফেক্টে প্রেজেন্ট পারফেক্টে যেমন হ্যাভ হ্যাজ হয়েছিল, তাহলে পাস্ট পারফেক্টে কি হবে? হ্যাড প্লাস V3। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন, হ্যাড বিন। ওকে, এগুলো কিন্তু সব বাক্যে প্রয়োগের ক্ষেত্রে আমরা বুঝবো। লাস্ট লাস্ট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ফিউচার টেন্স, তাই তো? তাহলে ফিউচার টেন্স, ফিউচার টেন্স, ফিউচার টেন্স হলো 4টে ভাগ। তাহলে একটা ভাগের উদাহরণ নাম কি বলো? ফিউচার, ফিউচার ইনডিফিনাইট, তারপর একটা হবে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, আর একটা ভাগের নাম কি? পারফেক্ট, আর একটা উদাহরণ নাম কি? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কারোর মনে আছে ভার্বের রূপগুলো?
যেমন আমরা বাকিগুলো যেমন দেখালাম, সেরকম ফিউচার ইনডিফিনাইট টেন্সের বাক্যে ব্যবহৃত ফর্মগুলো কারোর মনে আছে? হ্যাঁ, প্রথমে শ্যাল বি হবে না, প্রথমে কি হবে? Shall be। তাই প্রথমে হবে শ্যাল, না হলে উইল। তারপরে এখনই বললে শ্যাল বি, তারপর উইল বি। ফিউচার পারফেক্টে কি করব? শ্যাল হ্যাভ, আর না হলে কি হবে? উইল হ্যাভ। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে বলো, শ্যাল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন প্লাস দিয়ে উইল হ্যাভ বিন। ওকে, আজকে তাহলে এটুকুই থাক। নেক্সট দিন আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব টেন্সের। ঠিক আছে, নেক্সট দিন আমরা টেন্স। হ্যাঁ, আমি লেখাগুলো এখন করিনি। নেক্সট দিন পার্ট 2 আলোচনা করব টেন্সের। পার্ট 2 নেক্সট দিন আমরা আলোচনা করব। আজকে অনেক রাত হয়ে গেল, হয়তো অনেকেই মোটামুটি যেতে চাইছো। তো বেশ, পার্ট 2 আমরা নেক্সট আলোচনা করব। আর লিখে নাও। এরকম এরকম যেমন দেখালাম, এরকম মোটামুটি কখনো করেছো টেন্সের ক্লাস? ছোটবেলায় করেছো। পরে লেখা হয়েছে? হ্যাঁ, এখানে ক্লাস শেষ। আচ্ছা। হ্যাঁ, আমি এটা দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দিচ্ছি। গ্রুপটা খোলো সবাই, টেলিগ্রামে যাও। আমাকে একটু বলবে গিয়েছে কিনা। গ্রুপে গেলে একটু বলবে, ঠিক আছে? এসে গিয়েছে? বেশ, ঠিক আছে। পরের দিন কিন্তু যেটুকু পড়ালাম প্রত্যেকে বাড়িতে দেখে আসবে। ঠিক আছে, পরের দিন আমি কিছু পড়া ধরবো, আর বাকি যে নিয়মগুলো আছে সেগুলো বাক্যে ব্যবহার করে দেখাবো। ওকে। বেশ, ঠিক আছে, থ্যাংক ইউ প্রত্যেককে। গুড নাইট।